বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে হচ্ছে ব্যাংকিং অংশের আলোচনাগুলো শিখবো আজকে। ব্যাংকিং অংশে আজকে হচ্ছে অধ্যায় নাম্বার 4-এর ক্লাস হবে। 4 নাম্বার অধ্যায়ের টপিকটার নাম হচ্ছে ব্যাংক হিসাব। আমরা এর আগের ক্লাসগুলোতে আমাদের ব্যাংকিং অংশের যে প্রথম দিককার লেকচারগুলো, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, দ্বিতীয় অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ যেটা ছিল কেন্দ্রীয় ব্যাংক, 3 নাম্বার অধ্যায়টা ছিল বাণিজ্যিক ব্যাংক, এই টপিকগুলো আমরা অলরেডি শেষ করছি। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে ব্যাংক হিসাব। এটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্তও ছিল এবং এখান থেকে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে এক বা একাধিক প্রশ্ন আসতে দেখা গেছে। এবং এই টপিকটা ব্যাংক হিসাব সম্পর্কে একটা মোটামুটি স্পষ্ট ধারণা থাকা কমার্সের স্টুডেন্টদের জন্য অবশ্যই বাঞ্ছনীয়। কারণ কমার্সের স্টুডেন্ট আপনি টাকা পয়সার হিসাব নিকাশ যতটা ভালো বুঝবেন, তার পাশাপাশি হচ্ছে ব্যাংক হিসাব সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকবে এবং আপনি আপনার সায়েন্সের এবং আর্টসের বন্ধু বান্ধবদেরকে ব্যাংক হিসাব সম্পর্কে ধারণা দিতে পারবেন। এইটা আপনার কাছ থেকে ডেফিনেটলি দেশ এবং জাতি আশা করে। ওকে, ক্লাসের শুরুতেই একটু শুনে নিতে চাই যারা যারা ক্লাসে জয়েন করেছেন যে সবাই ঠিকমতো আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, এবং আমরা চেষ্টা করতেছি যতটা দ্রুত সম্ভব আপনাদের সিলেবাসটুকু শেষ করার জন্য, কারণ এইচএসসি ২৬ ব্যাচের জন্য তাড়াহুড়াটা বেশি, এইচএসসি ২৭ ব্যাচের জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে। যেহেতু আমি হচ্ছে সেকেন্ড পেপার পড়িয়ে থাকি, তো এইচএসসি ২৬ ব্যাচের সাথে হচ্ছে আমার যাত্রাটা দ্রুত শেষ করতে হবে, কারণ টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের এই আই এডুকেশন প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে টেস্ট পেপার সলিউশনের জন্য একটা কোর্স আনতে যাচ্ছি এইচএসসি ২৬ ব্যাচকে টার্গেট করে, যেখানে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং এবছরের ২০২৫ সালের ২০২৬ সালের যেই টেস্ট পরীক্ষাগুলো হলো বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো সমাধান, এই নিয়ে থাকবে হচ্ছে আমাদের আয়োজন। তো যেহেতু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ফিনান্স সেকেন্ড পেপার, দুইটা সাবজেক্ট আমি দেখি, তো সেই হিসেবে যতটা দ্রুত সম্ভব সেকেন্ড পেপারের সিলেবাসটুকু শেষ করে ফেলতে পারলে ওই কোর্সটাতে একটু বেশি মনোযোগী হওয়া সম্ভব হবে। পাশাপাশি এইচএসসি ২৬ ব্যাচের যেই বোর্ড ফাইনাল পরীক্ষা, সেখানেও ইনশাল্লাহ তাদেরকে আমরা একটা ভালো সাপোর্ট আশা করি দিতে পারবো। আর ২৭ ব্যাচের সাথে তো ইনশাল্লাহ একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করছি। ২৭ ব্যাচটা হয়তো বা এখন সেকেন্ড পেপার নিয়ে খুব বেশি চিন্তিত না হওয়ার দরকারও নাই, কারণ কলেজগুলোতে আপনারা হাফ ইয়ারলি ফাইনাল পরীক্ষা দিচ্ছেন বেসিক্যালি ফার্স্ট পেপারের টপিকগুলোর উপর। তো এইচএসসি ২৭ ব্যাচ যদি আমার এখানে লাইভে জয়েন নাও করেন কোনো সমস্যা নাই, পরবর্তীতে যখন আপনার হাফ ইয়ারলি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একটু কষ্ট করে এই সেকেন্ড পেপারের ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখে রাখবেন, যাতে আপনি কলেজের সেকেন্ড ইয়ার শুরু হওয়ার সাথে সাথেই অথই সাগরে আপনি হাবুডুবু না খান, যাতে ওই অধ্যায়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা যাতে নিয়ে আপনি আপনার কলেজে সেকেন্ড ইয়ার যেন উঠতে পারেন। এই জন্যই আমি মোটামুটি চেষ্টা করতেছি বেসিক বিষয়গুলো আলোচনা করার পাশাপাশি এইচএসসি ২৬ ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সেগুলো ক্লাসের মধ্যে একটু সমাধান করানোর জন্য। ওকে, আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। যারা যারা জয়েন করেছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি শুরু করে দিতে চাই। আজকে আমরা যেই টপিকটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং অংশের অধ্যায় নাম্বার ৪, যেটা টপিকের নাম আমি অলরেডি বলছি আপনাদেরকে, কি নাম? ব্যাংক হিসাব। ওকে, আসেন শুরুতেই আমরা হচ্ছে ব্যাংক হিসাব কি, কাকে বলে, এই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব কাকে বলে, ব্যাংক হিসাবের মাধ্যমে কি কি কার্যক্রম করা হয়, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটাতে জয়েন হবেন। যারা যারা জয়েন করছেন একটু সময় দিতে চাই, যেহেতু একদম নামাজেরই সময়, এটা নামাজের পরপরই হচ্ছে ক্লাসটা শুরু করা, একটু সময় অপেক্ষা করতে চাই। আর হয়তোবা
10-15 সেকেন্ড, তারপরে হচ্ছে ক্লাসের আলোচনা শুরু করব। আর এর মধ্যে যারা যারা জয়েন করে ফেলেছেন একটু সম্ভব হলে আপনার মেইন বইটা হাতের কাছে রাখেন। ফিনান্স সেকেন্ড পেপারের জন্য খালেকুজ্জামান স্যারের বইটা হচ্ছে বেশ ভালো। যদি খালেকুজ্জামান স্যারের বই ফলো করে থাকেন সেই বইটা একটু বের করে সামনে রাখতে পারেন। চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব টপিকটা আমি যেই টপিকগুলো আলোচনা করে যাব সেই টপিকগুলো আপনি হচ্ছে মেইন বই থেকে হচ্ছে মিলায় নিতে পারবেন, এবং যে টপিকটা আমি গুরুত্ব বেশি দিব সেই টপিকটা আপনি আপনার বইতে একটু আলাদা কলম দিয়ে দাগায় রাখবেন, যাতে পরবর্তীতে আপনি রিভিশন দেওয়ার সময় সেই টপিকের গুরুত্বটা যাতে আপনি অনুধাবন করতে পারেন। ওকে, আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। শুরুতেই আমরা দেখব হচ্ছে ব্যাংক হিসাব কি। ব্যাংক হিসাব এইটা হচ্ছে বেসিক্যালি একটা সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে, বেসমেন্ট, একটা সম্পর্ক। কাদের মধ্যে সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে দুইটা পক্ষের মধ্যে। প্রথম পক্ষের নাম হচ্ছে ব্যাংকার আর দ্বিতীয় পক্ষের নাম হচ্ছে গ্রাহক। তাহলে ব্যাংকার এবং গ্রাহক এই দুইটা পক্ষের মাঝে যে রিলেশনশিপ বা সম্পর্ক বিদ্যমান, আর এই সম্পর্কটা যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই ভিত্তির নামটাই হচ্ছে কি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব মূলত এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার, একটা স্বতন্ত্র নম্বর এখানে ব্যবহার করা হয়ে থাকে, স্বতন্ত্র একটা নাম্বার এই ব্যাংক হিসাব, যেটা ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র হিসাব নম্বর, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রত্যেকটা গ্রাহককে আলাদা করে আপনি চিহ্নিত করতে পারেন। ব্যক্তিগতভাবে প্রতিটি গ্রাহককে আলাদা করা যাবে, প্রতিটি গ্রাহককে আলাদা করে চিহ্নিত করা যায়। প্রত্যেকটি গ্রাহককে ব্যক্তিগতভাবে প্রতিটি গ্রাহককে আলাদাভাবে শনাক্ত বা চিহ্নিত করা যায়, আলাদাভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায় প্রত্যেকটা গ্রাহককে। এইটাই হচ্ছে একটা ইউনিক নাম্বার। আর এই ইউনিক নাম্বারটার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রাহকের যে নম্বরটা দেওয়া থাকে হিসাব নম্বর, সেই হিসাব নম্বরটা দ্বারা আমরা প্রত্যেকটা গ্রাহককে খুঁজে বের করতে পারি। এটা একটা ইউনিক নাম্বার বা স্বতন্ত্র নাম্বার। এই নাম্বারটা যাকে দেয়া হচ্ছে এই নাম্বারটা দুনিয়াতে আর কেউ পাবে না, ওই ব্যাংকের। তাহলে এখানে হচ্ছে একটা বেসিক্যালি সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাটার মাধ্যমেই ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা গ্রাহককে ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বের করতে পারি। কারণ এখন ম্যাক্সিমাম ব্যাংক হচ্ছে অনলাইন সার্ভিস দেয়। আপনি যখনই আপনার পরিচয় দিবেন যে আমি এই ব্যাংকের একজন গ্রাহক, ওই পাশ থেকে কাস্টমার সাপোর্ট থেকে আপনাকে বলবে স্যার দয়া করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। সো ব্যাংকের কাছে যদি আপনি বলেন যে আমার নাম জামাল, দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, বা আমার বাবা হচ্ছে এলাকার চেয়ারম্যান, দেখেন তো জানান তো আমার বাবার অ্যাকাউন্টে কত টাকা আছে। তো আপনি এলাকার চেয়ারম্যান হন, দেশের প্রধানমন্ত্রী হন, আর যাই হন না কেন, আপনি ব্যাংকে যখন আপনার কোনো সেবা নিতে যাবেন তখন আপনার নাম মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে আপনার হিসাব নাম্বার। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এটা একটা স্বতন্ত্র নম্বর, ইউনিক নাম্বার, একজনকে একটাই দেয়া হবে, এবং ওইটা কি জন্য দেয়া হয়? যাতে আলাদা করে প্রত্যেকটা গ্রাহককে আমরা চিহ্নিত বা শনাক্ত করতে পারি। এবং ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে যে রিলেশনশিপ বা সম্পর্ক বিদ্যমান তার ভিত্তি হিসেবে কাজ করে এই ব্যাংকের হিসাব নম্বরটা। ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক বিদ্যমান থাকতে পারে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এদের মধ্যে বেসিক্যালি হচ্ছে দেনাদার ও পাওনাদারের সম্পর্ক। দেনাদার পাওনাদার সম্পর্ক এটা হচ্ছে তাদের মধ্যে মুখ্য সম্পর্কের ভিত্তি। এখানে গ্রাহক তার নিজের আমানত কোথায় জমা রাখতেছে? ব্যাংকের কাছে জমা রাখতেছে। তাহলে এখানে পাওনাদারটা হচ্ছে গ্রাহক, যিনি ব্যাংকের কাছে কি টাকা জমা রাখছেন, উনি ব্যাংকের কাছ থেকে টাকা তার পাওনা দাবি করবেন। আর গ্রাহকের দেনাদার হিসেবে কাজ করে কে? ব্যাংক। তাহলে গ্রাহক টাকা দাবি করবে কার কাছে? ব্যাংকের কাছে। তাহলে দেনাদার হচ্ছে ব্যাংক বা ব্যাংকার, আর পাওনাদার হচ্ছে গ্রাহক। তাহলে এদের মধ্যে দেনাদার পাওনাদারের একটা সম্পর্ক বিদ্যমান। দেনাদার পাওনাদার ছাড়াও এখানে অন্যান্য আরো বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা শিখবো একটু পরে, বাট
মনে রাখতে হবে ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক যেটা, তার মধ্যে মুখ্য উপাদান বা প্রধান উপাদান বলা যেতে পারে যেটা, সেটাকে বলা হবে দেনাদার ও পাওনাদার ভিত্তিক সম্পর্ক। তারপর খেয়াল করে দেখেন গ্রাহকের লেনদেন, অর্থাৎ গ্রাহক সাধারণত তার জমা অর্থ এবং সেই টাকাটাকে উত্তোলন করার জন্য সে হচ্ছে ব্যাংক হিসাবের মাধ্যমে এই কাজটাকে সম্পাদন করে। আপনি যখন ব্যাংকে টাকা জমা দিবেন, টাকা জমা দেওয়ার স্লিপে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়, অথবা আপনি যদি অনলাইনে টাকা জমা দেন সেখানেও আপনাকে কিপ্যাডের মাধ্যমে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দিতে হবে। সো অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে কি করা হয়, আমরা হচ্ছে ব্যাংকিং কার্যক্রমগুলো সম্পাদন করি, যেখানে অর্থ জমা দেওয়া হয়, অর্থ উত্তোলন করা হয় ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ব্যাংকে যদি হিসাব থাকে আপনার, তাহলে আপনি গ্রাহক ব্যাংক কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা বা সেবা আপনি লাভ করতে পারবেন। যদি ব্যাংকে হিসাব না থাকে তাহলে আপনার কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকবে না। তো আমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের সাথে আমি খুব সহজেই তার দেওয়া সেবাগুলো গ্রহণ করতে পারবো। যেমন আমার নিজের পার্সোনালি হচ্ছে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আমি বাংলাদেশের যে কোনো জায়গাতে কি করতে পারি, টাকা পাঠাইতে পারি, বা কেউ আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে। এই যেই বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে বা আমি কাউকে টাকা পাঠাবো, অর্থ স্থানান্তর করব, এই সবগুলো কেন সম্ভব হবে, ব্যাংকে আমার হিসাব থাকলে তাহলে আমার পক্ষে এই সুযোগ সুবিধাগুলো নেওয়া সম্ভব হবে। তাহলে ব্যাংক হিসাব বলতে আমরা একটা ইউনিক বা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত নম্বরকে নির্দেশ করতেছি, যেটাই হচ্ছে ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে মূলত সম্পর্কটা হচ্ছে দেনাদার এবং পাওনাদারের সম্পর্ক, এবং ব্যাংকের যে হিসাব নম্বরটা এইটা ব্যবহার করে একজন গ্রাহক তার সাধারণ ব্যাংকিং যে কার্যাবলী, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা, এছাড়াও ব্যাংক অন্যান্য যে সেবাগুলো বা সুবিধাগুলো দিয়ে থাকে গ্রাহককে, যেমন হচ্ছে আপনার একটা শাখা থেকে অন্য একটা শাখাতে অর্থ স্থানান্তর করা, অথবা আপনার কোনো পাওনা সরাসরি ব্যাংক পরিশোধ করে দিল, অথবা আপনি ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্র বা এলসি খোলার ক্ষেত্রে এই ব্যাংক হিসাব থাকাটা জরুরি। আশা করি যেই আলোচনাটুকু করলাম এর মাধ্যমে ব্যাংক হিসাব সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। জিহাদ আহমেদ জিজ্ঞাসা করছেন কেমন আছি স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে, আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনারা হচ্ছে ক্লাসের মধ্যে যদি লাইভে উপস্থিত না থাকেন তাহলে হচ্ছে খুব বেশি ভালো মনে হয় থাকতে আর পারবো না, কারণ ইদানিং আপনাদের হচ্ছে এইচএসসি 26-27 দোনো ব্যাচেরই হচ্ছে লাইভ ক্লাসের উপস্থিতির পরিমাণটা খুবই দুঃখজনক সংখ্যাটা। সো লাইভ ক্লাসে উপস্থিত না থেকে আপনারা হচ্ছে কতটুকু বুঝতেছেন সেটা যদি রেসপন্সটুকু না করেন তাহলে আমার পড়ানোতে কোনো ঘাটতি থাকতেছে কিনা বা আপনাদেরকে কিভাবে পড়ানো উচিত এই বুদ্ধি পরামর্শগুলো যদি আপনারা ক্লাসের মধ্যে না বলেন তাহলে আমি আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি। সো অ্যাটলিস্ট আপনারা আপনাদের নিজেদের স্বার্থে হলেও যেই ধরনের লেখাপড়ার চাহিদা আপনাদের, যে আমরা এইভাবে শিখতে চাই বা এই বিষয়গুলোর উপর একাধিক ক্লাস দরকার বা সমাধান ক্লাস দরকার, সেগুলো একটু লাইভ ক্লাসে উপস্থিত থেকে কমেন্টে লিখলে সেটা টিচারের দৃষ্টিগোচর হয়, দেন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু আপনাদের এই বিষয়ে আগ্রহের পরিমাণ বেশ কম দেখা যাচ্ছে। হোয়াটএভার, আমি আমার মতো করে পড়িয়ে যাই। যারা যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আগে বা পরে তো করেই নিবেন ক্লাস। ওকে, খেয়াল করেন ব্যাংক হিসাব খোলার গুরুত্ব দ্বিতীয় পয়েন্টের আলোচনায় দেখব আমরা। ব্যাংক হিসাব যে আমরা খুলবো, ব্যাংক হিসাব খোলার গুরুত্ব কি? ব্যাংক হিসাব খোলার গুরুত্বগুলো হচ্ছে, নাম্বার 1, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো অনুযায়ী আপনি হচ্ছে সৃজনশীল প্রশ্ন যখন অ্যান্সার করবেন এই পয়েন্টের ভিত্তিতেই আপনি প্রশ্নের উত্তরগুলো লিখতে পারেন। এই ব্যাংক হিসাব খোলার গুরুত্ব এইটা হয়তো বা 3 নাম্বারের জন্য বা 4 নাম্বারের জন্য সৃজনশীল প্রশ্ন হিসেবে আসতে পারে। সো আমি জাস্ট মূল বক্তব্যগুলো আলোচনা করে দিচ্ছি, দেন এই আলোচনা শুনে আপনি যদি আপনার মেইন বইটা একটু রিডিং পড়ে নেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষার খাতায় লেখার মতো কনসেপ্ট ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। খেয়াল করেন নিরাপদ সংরক্ষণ। ব্যাংকে আমরা হিসাব খুলবো, তার
ইম্পর্টেন্স বা গুরুত্ব নাম্বার 1 হচ্ছে আমরা নিরাপদ সংরক্ষণ করি। নিরাপদে আমরা কি সংরক্ষণ করি? নিরাপদে সংরক্ষণ করি আমাদের হচ্ছে আমাদের যে নগদ টাকা, সেই নগদ টাকাটাকে আমরা কোথায় জমা রাখি? ব্যাংকে জমা রাখি, এবং ব্যাংক আমাদেরকে কি প্রদান করে? নিরাপত্তা প্রদান করে। তাহলে ব্যাংকে যদি আপনার হিসাব থাকে তাহলে আপনি ব্যাংকে আপনার অর্থ জমা রাখতে পারবেন, এবং ব্যাংকে আপনি অর্থ জমা রাখার মাধ্যমে আপনার নগদ অর্থের নিরাপত্তা বিধান করতে সক্ষম হন। নাম্বার 2 এবং বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয় ব্যাংকে হিসাব থাকলে। কিভাবে? আপনি একটা ব্যবসায় করেন অথবা আপনি চাকরি বাকরি করেন, সারা মাসে আপনার যে অর্থের আগমন ঘটতেছে, আপনার যে টাকা আপনার হাতে আসতেছে, সেই টাকাটা থেকে আপনি আপনার খরচগুলো নির্বাহ করতেছেন, সংসারের খরচ, পরিবারের খরচ বা লেখাপড়া করার খরচ। মাসের শেষে যেই টাকাটা উদ্বৃত্ত আপনার কাছে জমা থাকতেছে, সেই টাকাটা যদি আপনি পকেটে নিয়ে ঘোরাঘুরি করেন, তাহলে অপ্রয়োজনীয় খরচ করে আপনার টাকা নষ্ট হয়ে যাবে, বা এটা আপনি ঠিকমতো ব্যবহার করতে পারলেন না। তো আপনার যদি ব্যাংকে একটা হিসাব থাকে, তো আপনার উদ্বৃত্ত টাকা, আপনার যে পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকতেছে খরচ করার পর, সেই উদ্বৃত্ত টাকাটাকে আপনি কি করতে পারবেন? ব্যাংকে সঞ্চয় করার আপনার একটা প্রবণতা বা আগ্রহ সৃষ্টি হবে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টে টাকা জমা দিতে মনে চাবে। এখন যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাই থাকে, তা আপনি জমাটা রাখবেন কোথায়? এই ব্যাংকে হিসাব থাকলে আমাদের গ্রাহকদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে অর্থের সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, এবং এই যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, এইটা এই জাতীয় মূলধন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ জাতীয় মূলধন বলতে আমরা কি বুঝাচ্ছি? ন্যাশনাল ক্যাপিটাল। জাতীয় মূলধন বা ন্যাশনাল ক্যাপিটাল, যেমন আমাদের বাংলাদেশের টোটাল মূলধনের পরিমাণ বা আমাদের আমাদের পুরা 17 কোটি মানুষ, যে আমরা এই 17 কোটি মানুষের জমা যে উদ্বৃত্ত টাকাগুলো, সেই উদ্বৃত্ত টাকাটাকেই আমরা যখন ব্যাংকে জমা রাখতেছি, ব্যাংক সেখান থেকে জাতীয় মূলধন গঠনে সহায়ক ভূমিকা পালন করতেছে। আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখবেন, সেই আপনাদের অল্প অল্প টাকা 17 কোটি মানুষের জমাকৃত টাকাটা একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়, এবং সেটাই দেশের জাতীয় মূলধন গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এবং জাতীয় মূলধনের পরিমাণ যত বেশি হবে, তত আপনার দেশের কি হবে? অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তাহলে এটা একটা সার্কেল হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। আমার ব্যাংকে যদি হিসাব থাকে, তাহলে আমার টাকা কি হবে? নিরাপদে থাকবে, এবং টাকা নিরাপদে রাখার পাশাপাশি আমার সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে। যখনই আমার সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে, আমার মতো অসংখ্য মানুষের যখন এই সঞ্চয়ের আগ্রহটা জাগবে, তখনই আমাদের জাতীয় মূলধন গঠিত হবে বড় একটা অ্যামাউন্ট, এবং আমরা সর্বোপরি আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হব। আচ্ছা, একজন বলছেন যে স্যার এমসিকিউ এর একটা ম্যারাথন ক্লাস নিয়ে। স্যার এমসিকিউ এর ম্যারাথন ক্লাস চাচ্ছেন কোন সাবজেক্টের উপরে? সেটা একটু কষ্ট করে লিখবেন। এই ফিনান্স সেকেন্ড পেপারের উপর কিনা সেটা আমাকে বলেন। যদি ফিনান্স সেকেন্ড পেপারের উপর হয়ে থাকে, তাহলে এমসিকিউ এর ম্যারাথন ক্লাস একটা না, আমি এমসিকিউ এর ম্যারাথন ক্লাস 2টা নিতে চাই। একটা হচ্ছে ব্যাংকিং অংশের উপরে, আর একটা হচ্ছে বিমা অংশের উপরে। যদি এইভাবে চেয়ে থাকেন, সেটা উল্লেখ করবেন, তাহলে আমি সেভাবে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সেই এমসিকিউ ম্যারাথন ক্লাসের টাইম একটু উল্লেখ করে জানান। আচ্ছা, তাহলে সঞ্চয়ের প্রবণতা থাকলে জাতীয় মূলধন গঠিত হয়, জাতীয় মূলধন গঠিত হলে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। আর যখনই আপনার অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, তখন সমাজের মধ্যে কি হবে? নিরাপত্তা সৃষ্টি হবে। কেউ কাউকে হচ্ছে রাস্তাঘাটে চুরি ছিনতাই করবে না, কারণ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটছে। ভাই, কেউ রাস্তাঘাটের মধ্যে ফকির বসে থাকতেছে না, সবাই কাজ করতেছে, ইনকাম করতেছে। চুরি, ছিনতাই, রাহাজারি, দুর্নীতি কারা করতেছে? যাদের টাকার অভাব আছে এবং টাকা বেশি আছে। যাদের টাকা বেশি তাদের আলোচনা বাদ, যারা টাকা কম আছে, এই কম লোকদেরকে যদি আমরা উন্নয়নের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তারা তাদের চুরি ছিনতাই বাদ দিয়ে কি করবে? কাজের দিকে মনোনিবেশ করবে। সবাই টাকা ইনকাম করে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করবে। এর ফলে সমাজ থেকে চুরি, রাহাজানি, ছিনতাই এগুলো হচ্ছে ইনশাল্লাহ চলে যাবে, এবং তখন সমাজের মধ্যে কি হবে? নিরাপত্তা সৃষ্টি হবে। আজকে আপনি পকেটে 1000 টাকার একটা নোট নিয়ে রাস্তার মধ্যে হাঁটার কি সাহস দেখান?
খুব একটা না। স্যার 2 টাকা 5 টাকা সামনে রাখতে পারি, 1000 টাকার নোটটা একটু আমরা চিপার মধ্যে রেখে দিলে ভালো হয়। 1000 টাকা আপনি গোপন করে রাখতেছেন, কারণ আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন অন্য মানুষের কাছে কিন্তু অত পরিমাণ টাকা নাই। যে চুরি ছিনতাই করে তার কাছে 1000 টাকা নাই, সে বলে সে আপনাকে ছুরি ধরতেছে, ঠ্যাক দিতেছে। এখন সবার কাছেই যদি টাকা থাকতো তাহলে তো কেউ আর এই দুর্নীতিগুলো বা এই অপকর্মগুলো করার প্রয়োজনীয়তা বোধ করতো না। তো ব্যাংক হিসাব খোলার মাধ্যমে সিস্টেমে কি হচ্ছে, সামাজিক নিরাপত্তার সৃষ্টি হচ্ছে, এবং এবং আপনার ব্যাংক হিসাব থাকার কারণে এইটা হচ্ছে আপনার ঝুঁকিবিহীন আয়ের একটা সুযোগ। এইটাও বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। ব্যাংকে যদি আমরা হিসাব রাখি, ব্যাংক আমাদের জমাকৃত আমানতের উপর কি প্রদান করে, সুদ প্রদান করে। এই যে আমানতের উপর আমরা যে সুদ পাচ্ছি, এই সুদের টাকাটার জন্য আমাদেরকে কোনো ঝুঁকি নিতে হচ্ছে না। এজন্য ব্যাংক হচ্ছে আমাদের ঝুঁকিবিহীন আয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎস হিসেবে বিবেচিত হয়। তাইলে ব্যাংকের হিসাব এইটা কোন ধরনের আয়ের সুযোগ সৃষ্টি করে, ঝুঁকিবিহীন আয়ের সৃষ্টি করে, ঝুঁকিবিহীন আয়ের সুযোগ সৃষ্টি করে। তাহলে এই বিষয়গুলো আশা করি এতক্ষণে আপনাদের বোধগম্য হয়ে যাওয়ার কথা। আর সর্বোপরি এই 7 নাম্বার তো আগেই বলে আসছি, ব্যাংকিং সুবিধা অর্জন। ব্যাংক থেকে যদি আপনি সেবা গ্রহণ করতে চান, ব্যাংকে আপনার হিসাব থাকার অবশ্যই প্রয়োজন আছে। তো এই টপিকগুলো যা আমি আলোচনা করে বললাম, যা হচ্ছে বইয়ের মধ্যে আরো এলাবোরেট লিখে দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, তাইলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, আসেন এবার আমরা আমাদের পরবর্তী টপিকটাতে যাওয়ার চেষ্টা করি। যারা বই খুলে বসছেন তারা একটু কষ্ট করে মিলায় নিতে পারবেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ব্যাংকের হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি। ব্যাংকের হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি, এখান থেকে সৃজনশীল অংশের প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা আছে। আচ্ছা, নূরজা মাহমুদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অল এমসিকিউ। ঠিক আছে, যেহেতু চাচ্ছেন নূরজা আপনি এইচএসসি কোন ব্যাচ, 26 না 27, এটা একটু কষ্ট করে লেখেন, কলেজের নামটা একটু লেখেন, যাতে রেফারেন্স হিসেবে আপনার নামটা আমি বলতে পারি যে আমাদের অমুক কলেজের একজন স্টুডেন্ট এইচএসসি 26 অথবা 27, সে চাইতেছে একটা ম্যারাথন ক্লাস। কারণ আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস, এর বাইরে যদি এক্সট্রা কোনো ক্লাস নিতে হয় সেক্ষেত্রে তো কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে, আর অনুমতির ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাদের নামটাই বলবো। আচ্ছা, নূরজা মাহমুদ, একটু জানাবেন আপনার কলেজের নাম, এইচএসসি কোন ব্যাচ সেটা জানাবেন। যদি এইচএসসি 26 ব্যাচের হয়ে থাকেন তাহলে টেস্ট পরীক্ষা কেমন হয়েছে সেটা একটু বলবেন। আচ্ছা, খান মোহাম্মদ সৈকত, আপনার সবসময় প্রশ্ন থাকে, আপনি স্যার প্রশ্ন ছিল এটা বলার দরকার নেই, আপনি প্রশ্ন করে ফেলেন। আর জিজ্ঞাসা করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওকে, এইচএসসি 26, তারপরে হচ্ছে ইসাপুর বিএমসি কলেজ, এটা কোথায় স্যার? নাম শুনে তো বুঝতে পারতেছেন এটা দেশের কোথায় অবস্থিত। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা ইনশাল্লাহ আপনাদের, যেহেতু আপনারা ম্যারাথন ক্লাস চাইছেন এমসিকিউ পার্টের উপরে, আমি হচ্ছে ইনশাল্লাহ 2টা ক্লাস নিয়ে দিব আপনাদের ব্যাংকিং অংশের উপরে। ব্যাংকিং এর 9টা চ্যাপ্টার মিলায় একটা ক্লাস নিব, আর বিমার যে 5টা চ্যাপ্টার আছে সেটা মিলে ইনশাল্লাহ একটা ক্লাস নিব। টোটাল 2টা আমরা ম্যারাথন ক্লাস নিব। ওকে, তড়িৎ সম্পদ এর মেইন সূত্র কি? তড়িৎ সম্পদের মেইন সূত্র হচ্ছে নগদ যোগ ব্যাংকে জমা, তারপরে হচ্ছে যোগ প্রাপ্য নোট, তারপরে যোগ হচ্ছে প্রাপ্য হিসাব, তারপরে যোগ হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটিস। এই কয়টা বিষয় যোগ করলে আসে হচ্ছে তড়িৎ সম্পত্তি। তড়িৎ সম্পত্তি নির্ণয়ের ক্ষেত্রে মজুদ পণ্য এবং অগ্রিম খরচকে বিবেচনা করা হয় না। ক্লিয়ার? আচ্ছা স্যার, আমার অল এক্সামই ভালো হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনার এই এক্সামের ভালো হওয়ার ধারাবাহিকতাটা বোর্ড ফাইনাল পরীক্ষাতেও থাকুক, এই দোয়া রাখতেছি। আসেন শুরু করি। মুক্তা সাহা চলে আসছেন, ওকে নমস্কার। আসেন ব্যাংক হিসাব খোলার নিয়ম বা পদ্ধতিগুলো আমরা একটু খেয়াল করি। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে আমরা যে নিয়ম বা পদ্ধতিগুলো জানি, এখানে কতগুলো স্টেপ বা ধাপ আমাদেরকে অনুসরণ করতে হয়। আমরা একটু সেই স্টেপ বা ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যারা যারা ক্লাসে জয়েন করেছেন আসেন। স্যার আমাদের ফিনান্স দ্বিতীয় পত্র এইটা শেষে, এটা দিলে শেষ, দোয়া করবে। ঠিক আছে ইনশাল্লাহ, আগামীকালকে আপনাদের ফিনান্স দ্বিতীয় পত্রের ক্লাস ভালো হোক। ফিনান্স দ্বিতীয় পত্রের উপর আমার 2টা ক্লাস নেওয়া আছে, যেখানে সাজেশনমূলক ক্লাস আমি নিয়েছিলাম, লাইভ ক্লাস। সেই সাজেশনমূলক ক্লাস 2টা একটু দেখে নিয়েন, অথবা আপনি চাইলে পিডিএফটা দেখে নেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাইলে আপনাদের ফিনান্স দ্বিতীয় পত্র এমনিতে একটা সহজ সাবজেক্ট, আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। স্যার আমার কাল আপনার সাবজেক্টে, ঠিক আছে
খান মোহাম্মদ সৈকত, আগামীকালকে এক্সাম, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো মতো লেখাপড়া করে পরীক্ষা দিয়ে আসেন। আগে টেস্ট পরীক্ষাটা ভালো মতো শেষ করেন, তারপরে ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো করতে পারবো সবাই। খেয়াল করেন যারা পড়তেছি আমার সাথে, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খোলার জন্য এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়, যে জায়গাতে মোট ধাপ থাকবে হচ্ছে 9টা। চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে টোটাল 9টা ধাপ অনুসরণ করতে হয়। এবং স্থায়ী আমানত যখন আমরা খুলব, ফিক্সড ডিপোজিট যেটা, এই স্থায়ী আমানতের ক্ষেত্রে আমাদেরকে মাত্র 3টি ধাপ অনুসরণ করতে হয়। আমি জাস্ট এই ধাপগুলোর নাম একটু লিখে দেই আপনাদের, যদি আপনার সামনে বই থাকে লেখার দরকার নাই, আমি লিখে রাখতেছি, লিখবো এবং প্রত্যেকটার সাথে সাথে একটু বিস্তারিত ব্যাখ্যাটা বলে যাব, জাস্ট মনোযোগ দিয়ে শুনেন। ওকে, খেয়াল করে দেখেন, স্থায়ী হিসাব খোলার জন্য স্থায়ী আমানত হিসাব এইটা যখন খুলবো, তখন আমাদেরকে প্রথম যে স্টেপ ফলো করা লাগবে, স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করা লাগবে আমাদের, আবেদনপত্র সংগ্রহ এবং সেটা পূরণ। আমি যেই ব্যাংকে এফডিআর হিসেবে টাকা রাখতে চাই, সেই ব্যাংকের কাছে যাব, গিয়ে তার কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম নিব এবং সেটা আমাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। খান মোহাম্মদ সৈকত, ব্যাংকে হিসাব খুলতে পারবেন? অবশ্যই পারবেন। আপনার যদি এখন জাতীয় পরিচয়পত্র না হয়ে থাকে, আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে স্টুডেন্ট হিসাব খুলতে পারবেন। চলে যান, যে কোনো বাণিজ্যিক ব্যাংকে যান, গিয়ে হিসাব খুলে আসেন। আচ্ছা, তাহলে স্থায়ী আমানতের জন্য ধাপ হচ্ছে মোট 3টা। 1 নম্বরে আবেদনপত্র সংগ্রহ এবং সেটাকে আমরা পূরণ করব। তারপরে 2 নাম্বার যেই ধাপ, সেটা হচ্ছে যত টাকা আমরা জমা রাখতে চাই, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। স্যার, স্থায়ী আমানতে কিন্তু বড় অ্যামাউন্টের টাকা আমরা 3 মাস 6 মাসের জন্য জমা রাখি, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত উত্তোলন করব না। তাহলে আমাদের অর্থটাকে আমরা কি করব? জমা দিব। এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে স্থায়ী আমানত রসিদ। স্থায়ী আমানত রসিদ সংগ্রহ করা। স্থায়ী আমানত রসিদ সংগ্রহ করা। স্থায়ী আমানত রসিদ সংগ্রহ করা, এইটা বেশ গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর সংক্ষেপে যেটাকে বলা হয়, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর। এফডিআর মূলত এটা হচ্ছে একটা কাগজ, যে কাগজের মধ্যে ব্যাংকে আপনি কত টাকা জমা রাখছেন, কত পার্সেন্ট ইন্টারেস্ট, কত সময়ের জন্য, এটা লেখা থাকবে। ব্যাংকের ম্যানেজার সিল সাপোর্ট দিয়ে দিবে। এইটা আপনি বাসায় নিয়ে রেখে দিবেন। যখন মেয়াদ উত্তীর্ণ হবে, তখন এই এফডিআর এর কাগজটা, এই রিসিপ্টটা, এইটা আপনি যখন ব্যাংকে জমা দিবেন, তখন ব্যাংক আপনাকে আপনার টাকা প্রদান করবে। যদি এফডিআর এর কাগজ হারায়া যায়, তাইলে কিন্তু স্যার ঝামেলা আছে। আর এফডিআর এটা কিন্তু হস্তান্তর অযোগ্য একটা দলিল। স্থায়ী আমানতের রসিদ এটা হচ্ছে হস্তান্তর অযোগ্য একটা দলিল হিসেবে বিবেচিত হয়। 3 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে আপনার যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনি এফডিআর এর রসিদ দেখিয়ে কি করবেন? আপনার টাকা উত্তোলন করবেন। উত্তোলন করে তারপরে আপনি মালয়েশিয়া যান বা সিঙ্গাপুর যান বা থাইল্যান্ড যান, যা ঘোরাঘুরি করে আসলেন। তাহলে স্থায়ী আমানতের জন্য আমরা হচ্ছে ধাপ ফলো করব কয়টা? মোট 3টা ধাপ ফলো করব। আশা করি এইটা সবার কাছে ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, শার্টে শ্বশুর বাড়ি দিয়ে দিছে নাকি? না স্যার, এটা শ্বশুর বাড়ি থেকে দেয় নাই, এটা হচ্ছে ভারতে মানে ইন্ডিয়াতে বেড়াইতে গেছিলাম, সেই ইন্ডিয়া থেকে হচ্ছে এটা নগদ টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে খরিদ করে নিয়ে আসছিলাম। এই শার্টটার বয়স হচ্ছে 2018 সালে এই শার্টটা কিনছিলাম, আজকে 2026 সাল চলে আসছে, 8 নাম্বার বছর চলতেছে। দামি জিনিস তো টেকসই হয়। আচ্ছা, আপনারাও কিনবেন। ওকে, খেয়াল করেন, আসেন পরবর্তীতে আমরা একটু খেয়াল করি স্থায়ী আমানতের জন্য কয়টা ধাপ ফলো করি আমরা? 3টা। আসেন এবার শিখে রাখি আমরা চলতি এবং সঞ্চয় হিসাবের জন্য আমাদেরকে যেই ধাপগুলো ফলো করতে হবে সেইটা। চলতি এবং সঞ্চয় হিসাবের জন্য স্যার, জমা রসিদ বই, চেক বই, পাস বইয়ের পার্থক্য। জমা রসিদ বই যার মাধ্যমে আমরা হচ্ছে ব্যাংকে টাকা জমা দেই। জমা রসিদ বইয়ের মধ্যে হিসাব নম্বর, তারিখ এবং টাকা জমাকৃত টাকার পরিমাণ, টাকার অঙ্কে এবং কথাই লিখতে হয়, এবং যিনি জমাদানকারী তার স্বাক্ষর এবং তার মোবাইল নম্বর থাকে, এবং ব্যাংকের হিসাব কর্মকর্তা তারা হচ্ছে সেটা সিগনেচার করে আপনাকে ফেরত দিবে। তাহলে জমা রসিদ বইয়ের কাজ হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে রসিদ ব্যবহার করা হয় সেটা হচ্ছে জমা রসিদ। তারপরে হচ্ছে চেক বই।
চেক বইয়ের মাধ্যমে চেক বই ব্যাংক আপনাকে প্রদান করতেছে। চেক বইয়ের মধ্যে যেটা ইলেকট্রনিক চেক বই অর্থাৎ MICR চেক বই যেটা চেক বই, সেই MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন MICR চেক বই যেটা, এই MICR চেক বইয়ের মধ্যে গ্রাহকের নাম, হিসাব নম্বর এগুলো সব উল্লেখ থাকে। চেক বইয়ের মাধ্যমে আপনি কত টাকা উত্তোলন করতে চান সেইটা আপনি লিখবেন। যদি নিজে উত্তোলন করেন তাহলে নিজের নাম লিখবেন, অন্য কাউকে চেক দিলে তার নাম লিখবেন, সেখানে স্বাক্ষর প্রদান করতে হবে। অথবা যদি আপনি কারো বরাবরে অনুমোদন করতে চান, সেটা হচ্ছে চেকের পিছনের পাতায় আপনি স্বাক্ষর করে কারো বরাবরে অনুমোদন করতে পারবেন। এটাকে চেক, এই চেকটাকে আপনি বাহকের চেক, হুকুম চেক, দাগ কাটা চেক বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তাই চেক বইয়ের মধ্যে দ্বারা কি করা হয়, বেসিক্যালি অর্থ উত্তোলনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর পাস বই যেটা, পাস বইটা হচ্ছে সংরক্ষণ করে হচ্ছে ব্যাংক, পাস বই সংরক্ষণ করে ব্যাংক। পাস বইয়ের মধ্যে গ্রাহকের কত টাকা আমানত এবং জমা এটা হচ্ছে ব্যাংক লিখে রাখে। তাহলে পাস বই সংরক্ষণ করবে ব্যাংক, পাস বইতে গ্রাহকের আমানত এবং গ্রাহকের উত্তোলন এবং গ্রাহকের উদ্বৃত্ত টাকার পরিমাণটা জানা যাবে পাস বই থেকে। তারপরে হচ্ছে কি যেন বললাম, চেক বই, এটা প্রযোজ্য হচ্ছে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাবের ক্ষেত্রে। স্থায়ী আমানতের জন্য চেক বই প্রদান করা হবে না। জমা রসিদ বই, জমা রসিদ বই ও চলতি হিসাব সঞ্চয় হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য, জমা রসিদ বই স্থায়ী আমানতের জন্য প্রযোজ্য না। আর পাস বই প্রযোজ্য হচ্ছে চলতি এবং সঞ্চয়ের জন্য, পাস বইয়েরও দরকার নাই কার জন্য, স্থায়ী আমানতের জন্য। তাহলে স্থায়ী আমানতের জন্য জমা রসিদ, চেক বই, পাস বই কোনোটারই দরকার নাই। জমা রসিদ, চেক বই, পাস বই তিনোটাই দরকার কার ক্ষেত্রে, চলতি এবং সঞ্চয় হিসাবের ক্ষেত্রে। ক্লিয়ার কিনা বলেন, কোন হিসাবের সাথে সম্পর্কিত বলে দিছি, আশা করি ক্লিয়ার। আসেন এবার আমরা একটু ধাপগুলো শুনে নেই, চলতি এবং সঞ্চয়ী হিসাব খোলার ধাপগুলো। 1 নাম্বার ধাপ, আমি একটু ধাপগুলো লিখি, একটু সম্ভব হলে আমার সাথে সাথে পারলে খাতার মধ্যে লেখেন অথবা জাস্ট আমার সাথে সাথে পড়েন। 1 নাম্বার যেটা, 1 নাম্বার হচ্ছে আবেদনপত্র সংগ্রহ। আবেদনপত্র এইটা সংগ্রহ করা। তাইলে দুই ধরনের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করা। তারপরে ধাপ নাম্বার 2 নাম্বার স্টেপে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আবেদনপত্র পূরণ। আবেদনপত্র পূরণ এটা হচ্ছে ধাপ নাম্বার 2। এবং আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় দলিল আপনাকে দিতে হবে, ডকুমেন্টস আপনাকে এর সাথে সংযুক্ত করে দিতে হবে। তারপরে 3 নাম্বার ধাপ এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে KYC ফর্ম। KYC ফর্ম এইটা পূরণ করা। KYC ফর্ম, নো ইউর কাস্টমার। KYC ফর্ম মানে হচ্ছে নো ইউর কাস্টমার ফর্ম। এইটা কে পূরণ করবে, এটা গ্রাহক নিজে পূরণ করবে। এটা হচ্ছে গ্রাহক পূরণ করবে। এবং এই KYC ফর্মের সত্যতা যাচাই ঠিক আছে কিনা সবগুলো তথ্য, সত্যতা যাচাই করবে কে, সত্যতা যাচাই করবে হচ্ছে ব্যাংকার। ব্যাংকারের দায়িত্ব হচ্ছে যে তথ্য সবগুলো ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করা, আর গ্রাহকের দায়িত্ব হচ্ছে এটা সঠিকভাবে পূরণ করা। KYC ফর্ম বেশ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। 4 নাম্বার ধাপে যেটা আমরা জানবো, 4 নাম্বার ধাপে হচ্ছে সত্যায়িত ছবি সংযোজন। সত্যায়িত ছবি সংযোজন, আপনার ছবি অবশ্যই কি করাইতে হবে, সত্যায়িত করাইতে হবে, অ্যাটেস্টেড করাইতে হবে। কারণ আপনার ছবি সত্যায়িত করবেন কি BCS ক্যাডার দ্বারা। স্যার চাকরি বাকরির ক্ষেত্রে BCS ক্যাডার লাগে, কিন্তু ব্যাংকে হিসাব খুলতে গেলে BCS ক্যাডারের সত্যায়িত দেওয়া হবে না। এখানে সত্যায়িতটা করবে হচ্ছে ব্যাংকার, সত্যায়িতটা করবে হচ্ছে ব্যাংকার। ব্যাংকার এটা আপনাকে কি করবে, সত্যায়িত করে দিবে। অথবা ব্যাংকার সত্যায়িত করার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখনই ব্যাংকে আপনি হিসাব খুলতে যান তখন ওই ব্যাংকে আপনার পরিচিত কেউ আছে কিনা, সেই যিনি আপনার পরিচিত যদি কারো হিসাবধারী থাকে তিনি আপনার ছবিটা কি করবেন, সত্যায়িত করবেন। তবে যদি কোনো হিসাবধারী না থাকে, আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, পরিচিত এমন কেউ নাই, দরকার নাই, ব্যাংকারের কাছে যাবেন, উনি আপনার ছবি এবং আপনার চেহারা দেখে সিগনেচার করে দিবে। তাহলে সত্যায়িত করার দায়িত্বটা মূলত কার, সত্যায়িত করার দায়িত্ব হচ্ছে ব্যাংকারের। ব্যাংকারের দায়িত্ব হচ্ছে এটা সত্যায়িত করে দেওয়া।
আর তারপরে 5 নাম্বার ধাপে যদি আমরা যাই, ধাপ নাম্বার 5-এ হচ্ছে দলিলপত্র সংযোজন। দলিলপত্র সংযোজন, এইটার মধ্যে আমরা যা বোঝানোর চেষ্টা করতেছি, দলিল মানে আপনার বাড়ির জমি জিরাত বা দলিলের কাগজ টাগজ না। দলিলপত্র সংযোজন বলতে এখানে হচ্ছে এনআইডি কার্ড লাগবে, তারপরে আপনার লাগবে হচ্ছে টিন নাম্বার, TIN, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান হয় তাহলে লাগবে বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্সের আপনার লাগবে, ট্যাক্স পেয়ারের জন্য হচ্ছে টিন নাম্বার লাগবে, ব্যবসায়ের জন্য লাগবে হচ্ছে বিন নাম্বার। তার পাশাপাশি আরও আপনার প্রয়োজন হবে আপনার চারিত্রিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র লাগবে। তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার যে ব্যাংক, যে বাসায় থাকেন আপনার স্থায়ী এবং বর্তমান উভয় ঠিকানার, স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানার আপনার লাগবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিল, ইউটিলিটি বিলের কপি, ইউটিলিটি বিল এর কপি লাগবে। ইউটিলিটি বিল এর কপি প্রয়োজন হবে, যে আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসায় থাকার প্রমাণ কি, প্রমাণটা হচ্ছে ইউটিলিটি বিল। এটা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল যে কোনোটা দেওয়া লাগতে পারে। তাহলে এই দলিল পত্রগুলো এটা এক এক ব্যাংকে এক এক রকমের ডকুমেন্ট চায়, যেই ব্যাংকে যেই দলিল চাবে সেইটা আপনাকে প্রয়োজন বোধে দিতে হবে। তবে সাধারণত এই বিষয়গুলো ম্যাক্সিমাম ব্যাংকরা হচ্ছে চেয়ে থাকে। তারপরে ধাপ নাম্বার 6-এ আমরা যাই। 6 নাম্বার ধাপের নাম হচ্ছে নমুনা, নমুনা দস্তখত, নমুনা দস্তখত বা নমুনা স্বাক্ষর কার্ড, নমুনা স্বাক্ষর কার্ড পূরণ, নমুনা স্বাক্ষর কার্ড পূরণ। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, নমুনা স্বাক্ষর কার্ড পূরণ। আপনি যখন ব্যাংকে হিসাব খুলবেন তখন ব্যাংক আপনাকে হচ্ছে একটা স্বাক্ষর দেওয়ার কার্ড দিবে, সেই কার্ডের মধ্যে আপনি আপনার পুরো নাম লিখবেন এবং মোট 3 বার স্বাক্ষর দিবেন। আপনার সিগনেচার যেটা যেটা দিয়ে আপনি ব্যাংকে টাকা জমা এবং উত্তোলন করবেন, স্বাক্ষর, এই স্বাক্ষরটা 3 বার দিতে হয়। দেওয়ার পরে ব্যাংক কর্মকর্তার সামনে বসে দিতে হয় এবং ব্যাংক কর্মকর্তা সেটা স্ক্যান করে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচমেন্ট করে রাখে। যখনই আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন বেসিক্যালি চেকের মাধ্যমে, তখন ব্যাংক এই নমুনা স্বাক্ষর কার্ডের সাথে চেকের স্বাক্ষরেরকে মিলিয়ে দেখে। যদি আপনার নমুনা কার্ডের সাথে চেকের স্বাক্ষর না মিলে তাহলে আপনার কিন্তু চেকে টাকা পাস হবে না। তো নমুনা স্বাক্ষরে আপনি কিভাবে আপনার নাম লিখছেন, প্যাচ কোন দিক দিয়ে দিচ্ছেন, সেইটা একটু ভালো মতো মনে রাখাটা জরুরি, নতুবা কিন্তু টাকা আর উঠানো যাবে না। ধাপ নাম্বার 6 নমুনা স্বাক্ষর কার্ড। তারপরে আর বাকি ধাপ থাকবে হচ্ছে, আর হচ্ছে 6টা করলাম আর 3টা। ধাপ নাম্বার 7, এই জায়গাটুকুর মধ্যে একটু লিখি। ধাপ নাম্বার 7 যেটা, 7 নাম্বার ধাপের নাম লিখবো হচ্ছে আবেদনপত্র জমাকরণ। আবেদনপত্র জমাকরণ, সব কিছু লেখাটাকা হয়ে গেলে সমস্ত দলিল সংযোজন করার পরে সেটা আপনি জমা দিবেন। তারপরে হচ্ছে 8 নাম্বার ধাপ হচ্ছে প্রাথমিক আমানত, প্রাথমিক আমানত জমাদান, প্রাথমিক আমানত জমাদান। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যখনই ব্যাংকে হিসাব খুলবেন প্রথমবার আপনাকে মিনিমাম কিছু টাকা জমা দিতে হবে হিসাব খোলার সময়। সাধারণত চলতি হিসাবের ক্ষেত্রে 1000 টাকা বা 2000 টাকা জমা রাখতে হয়, আর সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আপনি ন্যূনতম 100 থেকে 500 বা আরও বেশি আপনি চাইলে জমা রাখতে পারেন। প্রাথমিক আমানত জমাদানের মাধ্যমে আপনার ব্যাংক হিসাবটাকে অ্যালাইভ রাখতে হবে, জীবিত রাখতে হবে। সাধারণত ব্যাংকে যদি আপনি নিয়মিত লেনদেন না করেন তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সামনে এই ডরমেন্ট এই শব্দটা লাল কালি দিয়ে উল্লেখ করে দেওয়া থাকে। ডরমেন্ট, ডরমেন্ট মানে কি, আপনার এই অ্যাকাউন্টটা কি আছে, স্থিতি অবস্থায় আছে, নিয়মিত আপনি অ্যাকাউন্টটা চালাচ্ছেন না। আর যদি আপনি নিয়মিত লেনদেন করেন তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সামনে সবুজ কালার দিয়ে লেখা থাকবে এই শব্দটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, যে গ্রাহক এখানে নিয়মিত লেনদেন করতেছে। তো খেয়াল রাখতে হবে আপনার এই প্রাথমিক আমানত জমাদানের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টের সামনে এই সবুজ বাতিটা জ্বলবে, অ্যাক্টিভ হবে। টাকা জমা না দেওয়ার আগ পর্যন্ত অ্যাক্টিভ হবে না। সো এই জন্য এই 8 নাম্বার ধাপটা বেশ গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ 9 নাম্বার ধাপ যেটা, সেটা হচ্ছে স্যার চেক বই গ্রহণ করা। চেক বই গ্রহণ, চেক বই গ্রহণ, চেক বই গ্রহণ। চেক বই গ্রহণের পাশাপাশি আমরা এখানে জমা রসিদ এইটাও গ্রহণ করে থাকি। জমা রসিদ, জমা রসিদ, আপনি যখন টাকা জমা দিবেন রসিদ কোথায়? তো
চেক বইটা আমরা গ্রহণ করব, পাশাপাশি জমার রসিদও আমরা সংগ্রহ করে থাকি ব্যাংকের কাছ থেকে। ব্যাংক যখনই আপনি হিসাব খুলবেন সাথে সাথেই সে আপনাকে পুরাতন অ্যানালগ জমানার চেক বই দিবে। আর এই এমআইসিআর চেক বই পাইতে ন্যূনতম আপনাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওয়েট করা লাগতে পারে, কারণ এমআইসিআর চেক বইটা ব্যাংক নিজস্বভাবে সেটা ছাপিয়ে সে আপনাকে এটা প্রদান করবে। তাইলে চেক বই প্রথমে আপনি অ্যানালগ যুগেরটা পাবেন, সাধারণ চেক বই পাওয়া যাবে, আর এমআইসিআর চেক বই হিসাব খোলার ন্যূনতম 1 বা 2 সপ্তাহ পরে গিয়ে পাওয়া যাবে। এই আমাদের চলতি এবং সঞ্চয় হিসাব খোলার মোট 9টা ধাপ। এই ধাপগুলো একটু ভালো মতো মনে রাখবেন। এখান থেকে আপনার সৃজনশীল প্রশ্ন অথবা এমসিকিউ অংশ যে কোনো জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, আসেন এবার আমরা একটু পরবর্তী টপিকে যেতে চাই। পরবর্তী টপিকটা আজকের ক্লাসের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কেওয়াইসি ফর্ম। এইটা কি জিনিস? কেওয়াইসি ফর্ম যার এলাবোরেশন আমি বলছিলাম যে নো ইউর কাস্টমার, CUSTOMER, নো ইউর কাস্টমার। এটা গ্রাহকের পরিচিতি সম্পর্কিত একটা ফর্ম। গ্রাহকের পরিচিতি বেসিক্যালি যিনি আমাদের এখানে টাকা জমা রাখতেছেন সেই গ্রাহক, তার আয়ের উৎস বৈধ কিনা সেইটা জানার চেষ্টা করা। আয়ের বৈধতা, তারপরে তার লেনদেনের কি বলা যেতে পারে, যে কি পরিমাণ লেনদেন হতে পারে, মানে লেনদেনের ক্যাপাসিটি বলা যেতে পারে, বা লেনদেনের ধরন লিখতে পারি আমরা। লেনদেনের ধরন, যে সে সপ্তাহে কত টাকা জমা দিবে, কত টাকা উত্তোলন করতে পারে, সে কি একবারে বেশি টাকা জমা দিবে না কম টাকা জমা দিবে। অর্থাৎ লেনদেনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা এখানে উল্লেখ করতে হয়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা, আপনি কি পরিমাণ টাকা একবারে সর্বোচ্চ উঠাতে পারেন বা মিনিমাম কত টাকা উঠাতে পারেন, এই সম্পর্কে ধারণা দিয়ে রাখতে হবে। এবং এই কেওয়াইসি ফর্ম এইটা ভালো মতো ফিল আপ করাটা এটা গ্রাহকের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এবং গ্রাহক তার সকল তথ্য কেওয়াইসি ফর্মে সঠিকভাবে দিয়েছে কিনা এটা যাচাই করাটা ব্যাংকারের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ যদি ব্যাংকার আপনার ব্যাংক হিসাবের মাধ্যমে কোনো রকমের অবৈধ লেনদেন করে থাকে, সেক্ষেত্রে দায় কিন্তু ব্যাংকের উপরে প্রথমে আসবে। সো এই জন্য ব্যাংকের দায়িত্ব কোন ব্যক্তি আপনার এখানে অ্যাকাউন্ট খুলতেছে তার আয়টা বৈধ কিনা সেটা যাচাই বাছাই করে রাখাটা এটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে বিবেচিত হয়। আর বর্তমানে এই কেওয়াইসি ফর্ম যদি নর্মাল কাগজের ফরম্যাটে হয় সেটা কেওয়াইসি বলা হয়, আর আধুনিক ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় কেওয়াইসি ফর্ম এইটা ব্যবহার করা হয়। এই কেওয়াইসি ফর্ম এখানে দ্বারা ইলেকট্রনিক শব্দটাকে বোঝায়। ইলেকট্রনিক নো ইউর কাস্টমার, ইলেকট্রনিক কেওয়াইসি ফর্ম এইটা ফিল আপের জন্য আপনাকে ব্যাংকের কাছে যাওয়ার দরকার নাই। ব্যাংকের কাছে যাওয়া না গিয়েও আপনি ঘরে বসে অনলাইনে এই তথ্যগুলো আপনি সাবমিট করতে পারেন। তাহলে আধুনিক ব্যাংকিং এর জন্য কেওয়াইসি ফর্ম এই ফরম্যাটটা ব্যবহার করা হয়, আর সাধারণ ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা কেওয়াইসি ফর্ম ব্যবহার করতাম। আস্তে আস্তে এইটার ব্যবহার কমে যাচ্ছে। কেওয়াইসি ফর্মের এইটা গুরুত্ব বাড়তেছে, কারণ মানুষের এখন সময়ের দাম অনেক বেশি। অপ্রয়োজনে আপনি ব্যাংকে যেয়ে বসে থাকবেন এমনটা কেউ করতে চায় না। ঘরে বসেই আপনি তথ্যগুলো ফিল আপ করে ফেলতে পারেন। সো এই কেওয়াইসি এলাবোরেশন, কেওয়াইসি এলাবোরেশন এগুলো একটু ভালো মতো জেনে রাখবো আমরা। তারপর আজকের ক্লাসের সর্বশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সেটা ব্যাংক হিসাবের প্রকারভেদ। স্যার, যেখান থেকে আপনার সৃজনশীল প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকটা মহা গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন আপনি যে কয়টা দিতে মনে চায় সেই কয়টা দিয়ে রাখেন। আমি 3টা দিছি স্টার চিহ্ন, আপনি চাইলে 5-10টা দিয়ে রাখতে পারেন। এখান থেকে স্যার প্রশ্ন আসবে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। সো এই জায়গাটা খুব ভালো মতো সবার শুনে রাখা বা জেনে রাখা উচিত। আমি খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো জাস্ট বলে যাচ্ছি, জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। শোনার পরে আপনি বই পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শুরুতেই খেয়াল করেন 1 নাম্বার যেটা চলতি
চলতি হিসাব এইটা মূলত যারা ব্যবসায়ী তাদের জন্য প্রযোজ্য। চলতি হিসাবের ক্ষেত্রে আপনাকে হচ্ছে কোনো চলতি হিসাবের ক্ষেত্রে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না, সুদ প্রদান করা হয় না। চলতি হিসাব প্রযোজ্য হচ্ছে ব্যবসায়ীদের জন্য। চলতি হিসাবে আপনাকে কোনো সুদ দেওয়া হবে না। চলতি হিসাবে আপনি যতবার ইচ্ছা ততবার টাকা জমা দিতে পারবেন, যতবার ইচ্ছা ততবার টাকা উত্তোলন করতে পারবেন। পাশাপাশি চলতি হিসাবের সবচাইতে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার জমার অতিরিক্ত আপনি উত্তোলন করতে পারবেন, অর্থাৎ জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়। জমাতিরিক্ত ঋণ সুবিধা, জমার অতিরিক্ত টাকা উত্তোলন করার সুবিধা পাওয়া যায় যেই হিসাবে, তার নাম হচ্ছে চলতি হিসাব। এই একটা বিষয় অন্যগুলোর সাথে এর একটা বড় পার্থক্য করে দিচ্ছে। সঞ্চয় হিসাবে বা স্থায়ী আমানতের ক্ষেত্রে জমার অতিরিক্ত উত্তোলন করার সুযোগ থাকে না। সো এইগুলো হচ্ছে তার প্রাথমিক বৈশিষ্ট্য। তারপরে আরো খেয়াল করেন, চলতি হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে সাধারণ চলতি হিসাব, অর্থাৎ যেগুলো আমি এতক্ষণ ধরে বলছি সেই বিষয়গুলো। আরেকটা হচ্ছে বিশেষ চলতি হিসাব। বিশেষ চলতি হিসাবকে আপনারা হচ্ছে এই বিশেষ চলতি হিসাবের মধ্যে আপনাকে ক্ষেত্রভেদে সামান্য পরিমাণ সুদ দেওয়া হয়, সামান্য পরিমাণ, অল্প পরিমাণ সুদ দেওয়া হয়, সামান্য পরিমাণ সুদ দেওয়া হয় যেটাতে, সেটা হচ্ছে বিশেষ চলতি হিসাব। এই বিশেষ চলতি হিসাবের ক্ষেত্রে আমরা যেটা করি যে অল্প সময়ের জন্য আমরা একটা অ্যামাউন্ট ব্যাংকে টাকা জমা রাখি এবং ব্যাংকে বলি এরকম যে আমরা অ্যাটলিস্ট আগামী 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন বা আগামী 1 মাসের মধ্যে এই টাকাটা আমি আপনার কাছ থেকে তুলব না। এইটাকে বলা হয় হচ্ছে এসটিডি অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট। এসটিডি অ্যাকাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট। আর এই শর্ট টার্ম ডিপোজিট, এটার মেয়াদটা খুবই অল্প সময়ের জন্য হয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হতে পারে, এবং নির্দিষ্ট একটা পরিমাণ টাকা এখানে হচ্ছে আমানতকারী জমা রাখে এবং সে এই টাকাটা মেয়াদের আগে সাধারণত তোলে না। তো এই আমানতের উপর কি করা হতে পারে, সুদ দেওয়া হতে পারে, বাট পরিমাণটা খুবই নগণ্য বা খুবই অল্প হিসেবে বিবেচিত হয়। এ হলো আমাদের চলতি হিসাব সম্পর্কিত আলোচনা। আসেন তারপরেরটা খেয়াল করি। তারপরেরটা নাম্বার 2 নাম্বারে হচ্ছে সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব এটা বেসিক্যালি হচ্ছে যারা চাকরি বাকরি করেন তাদের জন্য এইটা প্রযোজ্য। চাকরি বাকরি যারা করেন তাদের জন্য সঞ্চয় হিসাব প্রযোজ্য, সাধারণ ব্যক্তিদের জন্য এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সাধারণ সঞ্চয় হিসাব, সাধারণ সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আপনাকে কি করা হবে, আপনি যত টাকা জমা রাখবেন তত টাকা উত্তোলন করবেন। তবে কথা হচ্ছে সপ্তাহে 2 বারের বেশি, সপ্তাহে 2 বারের বেশি উত্তোলন করা যায় না। 2 বারের বেশি আপনি অর্থ উত্তোলন করতে পারবেন না। এটার প্রধান লিমিটেশনটা হচ্ছে এই, সপ্তাহে 2 বারের বেশি অর্থ উত্তোলন করা যায় না এবং একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি উত্তোলন করতে পারবেন। 2 বার তো তুলবেন এবং টাকার অ্যামাউন্টটাও নির্দিষ্ট। ওই যে আমরা কেওয়াইসি ফর্মের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি উত্তোলনের সুযোগ পাবেন। কেওয়াইসি ফর্মে লেনদেনের যে সর্বোচ্চ সীমা আমরা দিছি, অর্থ উত্তোলনের যে সর্বোচ্চ সীমা, ওই পরিমাণের বেশি আপনি উত্তোলন করতে পারবেন না। এজন্য কেওয়াইসি ফর্ম ফিল আপ যদি আপনি করেন সঞ্চয় হিসাবের ক্ষেত্রে, আপনার টাকার রেঞ্জটা যত বাড়িয়ে দিবেন তত আপনার জন্য পরবর্তীতে লেনদেন করতে সুবিধা হয়। তো সঞ্চয় হিসাবের প্রধান ঝামেলা হচ্ছে 2 বারের বেশি অর্থ উত্তোলন করা যায় না। স্যার জমা দেওয়া, যতবার ইচ্ছা ততবার জমা দিবেন, কোনো আপত্তি নাই। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আপনাকে কি করা হয়, সুদ দেওয়া হয়। সঞ্চয় হিসাবে আপনি হচ্ছে সুদ পাবেন এবং সেটা চলতি হিসাবের চাইতে অনেকটুকু বেশি, তবে স্থায়ী আমানতের চাইতে অপেক্ষাকৃত কম পরিমাণ সুদ এখানে দেওয়া হয়ে থাকে। আর এই সঞ্চয় হিসাবটাকে আমরা অন্যভাবে ভাগ করতে পারি। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্কিম বা বিভিন্ন রকমের প্রজেক্ট ব্যাংকগুলো নিয়ে থাকে, যেমন গৃহ সঞ্চয় হিসাব, আপনি টাকা জমাচ্ছেন, এটা দিয়ে আপনি বাড়ি কিনবেন এই উদ্দেশ্যে। স্কুল সঞ্চয় হিসাব, স্কুলের বাচ্চা কাচ্চারা তাদের টিফিনের টাকা জমিয়ে রেখে এখানে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দিতে পারে। তারপর হচ্ছে মহিলা সঞ্চয় হিসাব, মহিলাদের টাকা শাড়ির নিচে, তারপরে হচ্ছে রান্নাঘরের কৌটার মধ্যে না লুকায়ে রেখে ব্যাংকে টাকা জমানোর সুযোগ আছে। শ্রমিক শ্রেণী যারা, বিশেষ করে গার্মেন্টস কর্মী যারা, তাদের জন্য হচ্ছে শ্রমিক সঞ্চয় হিসাব। এই রকমের বিভিন্ন রকমের সঞ্চয় হিসাব, এগুলো হচ্ছে
বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে অফার করে থাকে। এটা হচ্ছে মূলত মানুষের সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করার জন্য এই রকমের টার্গেটেড কাস্টমার যারা, তাদেরকে টার্গেট করে এরকমের হিসাব খোলার ব্যবস্থা করা হয়। কারণ স্কুল সঞ্চয় হিসাবে কারা টার্গেট? স্কুলের স্টুডেন্টরা। মহিলা সঞ্চয় হিসাব, এখানে কিন্তু মহিলাদেরকে, চাকুরিজীবী নারীদেরকে টার্গেট করা হচ্ছে। শ্রমিক সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আমরা হচ্ছে শ্রমিক শ্রেণী যারা, তাদেরকে টার্গেট করতেছি। গৃহ সঞ্চয় হিসাব, এখানে সাধারণত একটু বৃদ্ধ, একটু মধ্যবয়স্ক মানুষ, বুড়া হয়ে যাচ্ছে, পেনশনের টাকা আসতেছে, এই টাকাগুলো জমায়ে শেষ বয়সে হচ্ছে নিজের একটা বাড়ি করার যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য হচ্ছে গৃহ সঞ্চয় হিসাব। তাহলে বিভিন্ন উদ্দেশ্যে গ্রাহকদের চাহিদা মেটানোর স্বার্থে ব্যাংক এরকমের সঞ্চয় হিসাব খোলার সুযোগ দিয়ে থাকে। এ হচ্ছে সঞ্চয় হিসাব। আপনি হচ্ছে নিয়মিত এখানে সুদ পাবেন এবং 2 বারের বেশি টাকা উঠানো যাবে না। আপনাকে চেক বই দেওয়া হবে। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আপনি হচ্ছে চেক বই পাবেন, তারপরে আপনার হিসাবটা হচ্ছে পাস বই থাকবে, ইত্যাদি ইত্যাদি। সকল ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়ার সুযোগ আছে। তারপরে হচ্ছে আসেন তারপরেরটা খেয়াল করি, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্থায়ী আমানত হিসাব। স্থায়ী আমানত হিসাব 2 প্রকার, একটা সাধারণ আর একটা হচ্ছে বিশেষ মেয়াদি। এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে মূল ঝামেলার জায়গা যেটা, সেটা হচ্ছে এখানে কোনো চেক বই প্রদান করা হয় না। এখানে কোনো চেক বই প্রদান করা হয় না, চেক বই দেওয়া হয় না। কারণ এই টাকাটা আপনি মেয়াদ শেষে একবারেই তুলবেন, আপনার তো বারবার তোলার সুযোগ নাই, সেজন্য আপনাকে চেক বই দেওয়া হয় না। তো এখানে কি প্রদান করা হয়? এখানে প্রদান করা হয় হচ্ছে এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, অর্থাৎ স্থায়ী আমানতের রসিদ, একটা কাগজ, এইটা আপনাকে দেওয়া হয়। কার পরিবর্তে? চেক বইয়ের পরিবর্তে। এবং মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অর্থ উত্তোলন সাধারণত করতে পারবেন না, তবে বিপদের তো আর হাত পা নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি চাইলে টাকা তুলতে পারেন, তবে যে পরিমাণ সুদ দেওয়ার কথা সেখান থেকে ব্যাংক অনেকটুকু কেটে রাখবে। এবং এই স্থায়ী হিসাবে সর্বোচ্চ পরিমাণ সুদ দেওয়া হয়, সর্বোচ্চ পরিমাণ সুদ দেওয়া হয়, সর্বোচ্চ পরিমাণ সুদ পাওয়া যায় যে হিসাবে, সেটার নাম হচ্ছে স্থায়ী হিসাব। সর্বোচ্চ পরিমাণের সুদ এই স্থায়ী হিসাবের ক্ষেত্রে আপনি পেয়ে থাকেন। তারপরে আসেন লাস্টেরটা খেয়াল করি, সেটা হচ্ছে বিশেষ ধরনের হিসাব। বিশেষ ধরনের হিসাব এগুলো হচ্ছে বেসিক্যালি গ্রাহকের চাহিদাকে মাথায় রেখে বিভিন্ন রকমের হিসাব এখানে আমরা দেখতে পারি। তবে পরীক্ষার জন্য চলতি, সঞ্চয়, স্থায়ী, এই 3টা বেশি বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট বাকি নামগুলো একবার দেখে রাখেন, ক্লাস আমরা এখনই শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ক নাম্বারে দেখেন পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব। চাকুরিজীবীদের জন্য, বিশেষ করে সরকারি চাকুরিজীবী যারা, তাদেরকে টার্গেট করে এই পেনশনের সঞ্চয় হিসাব রাখা হয়। তারপর হচ্ছে বীমা সঞ্চয় হিসাব। এই বীমা সঞ্চয় হিসাবটা মূলত প্রত্যেক মাসে মাসে বীমা প্রিমিয়াম দেওয়ার জন্য এটা হচ্ছে গ্রাহক ব্যবহার করে থাকে। আপনার টাকা আপনি অ্যাকাউন্টে জমা রাখতেছেন, ব্যাংক আপনার প্রিমিয়ামের টাকা যথাসময়ে হচ্ছে বীমা কোম্পানিকে প্রদান করে দিচ্ছে। সো আপনার বীমার জন্য আলাদা করে টাকা না জমায়ে বীমার জন্য টাকা ব্যাংকেই জমাচ্ছেন, আর বীমা কোম্পানিকে ব্যাংক সরাসরি টাকা দিয়ে দিচ্ছে। পৌনঃপুনিক হিসাব। পৌনঃপুনিক হিসাব মানে হচ্ছে যখন একই ধরনের, একই টাইপের লেনদেন আপনি বারবার করেন। যেমন মনে করেন যে সপ্তাহের বৃহস্পতিবার দিন আপনি ব্যাংকে এসে 10 লাখ টাকা জমা দেন, আর সপ্তাহের সোমবার দিন আপনি হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। আপনার এমন একটা ব্যবসা যে সারা সপ্তাহ ব্যবসা করবেন, বৃহস্পতিবারে ক্যাশ গুছাইয়ে এনে ব্যাংকে জমা দিবেন, আবার সপ্তাহের রবিবার বা সোমবারে যখন কার্য দিবস শুরু তখন আপনি উত্তোলন করবেন। একই ধরনের লেনদেন যদি আমরা করে থাকি, সেই ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক হিসাবের সুবিধা গ্রহণ করতে পারি। তবে এই পৌনঃপুনিক হিসাবগুলো সাধারণত বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান তারা বিশেষ উদ্দেশ্যে এইটাকে ব্যবহার করে থাকে। যেমন যাকে প্রতিনিয়ত এলসি খুলতে হয়, প্রত্যয়পত্র খুলতে হয়, যাকে প্রতিনিয়ত কাঁচামাল আমদানি করতে হয় নির্দিষ্ট পরিমাণ, তারা হচ্ছে এই হিসাবের একটা বড় সুবিধা পেয়ে থাকে। তারপর হচ্ছে ঋণ আমানতি হিসাব। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক যে ঋণের আমানত সৃষ্টি করে, সেই ঋণের আমানত সৃষ্টি করার জন্য ঋণ আমানতি হিসাব খোলা হয়ে থাকে। ঋণ আমানতি হিসাব খোলার মাধ্যমে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তারা কি করতে পারে? বাণিজ্যিক ব্যাংক তারা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করে। এই আমানতি হিসাবে মঞ্জুরকৃত ঋণের অর্থ স্থানান্তরের মাধ্যমে, আমরা যখন কাউকে ঋণ দিচ্ছি,
তাকে সরাসরি টাকা না দিয়ে তার নামে একটা হিসাব খোলা হচ্ছে, সেখানে টাকাটা স্থানান্তর করে তারপরে তাকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে। তারপরে অনাবাসিক বহিস্থ হিসাব, এর মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের দেশে বিদেশ থেকে এসে কার্যক্রম করতেছে, এই দেশের নাগরিক না। যেমন আমাদের দেশে প্রচুর পরিমাণে ভারতীয় লোকজন, তারপরে হচ্ছে শ্রীলঙ্কান লোকজন, চাইনিজ লোকজন, তারা এসে কিন্তু কাজকর্ম করতেছে, এবং তারা যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলে সেটাকে হচ্ছে অনাবাসিক বহিস্থ হিসাব বলা হবে, কারণ সে আমাদের দেশের রেসিডেন্ট বা নাগরিক নয়। তো ভিন্ন দেশের নাগরিকত্বের লোকদের জন্য অনাবাসিক বহিস্থ হিসাব খোলা যেতে পারে। আর সর্বশেষ হচ্ছে বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব। বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব এইটা হচ্ছে ওই ভিন্ন দেশের লোক যখন তার দেশে টাকা পাঠাইতে চায়, সেই ক্ষেত্রে এই বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব ব্যবহার করা যেতে পারে। এই রকমের প্রকারভেদ ছাড়াও বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন টার্গেটেড কাস্টমারকে লক্ষ্য করে ব্যাংক বিভিন্ন রকমের হিসাব খোলার জন্য প্রচারণা করে থাকে। এটা হচ্ছে বইয়ের মধ্যে যে নামগুলো লিখে দেওয়া, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। পাশাপাশি আপনারা যদি সম্ভব হয় একটু যদি চোখ কান খোলা রাখেন, এক একটা ব্যাংকের যদি আপনি ওয়েবসাইটে যান, জাস্ট মোবাইল তো আপনার ব্যবহার করেন, ফেসবুক তো ব্যবহার করতে পারেন, গুগল সম্পর্কে আশা করি ধারণা আছে আপনাদের। গুগলে জাস্ট একটা ব্যাংকের নাম লেখেন, ওই ব্যাংকের ওয়েবসাইটে যান, তারা কি কি টাইপের হিসাব খোলার সুবিধা দিচ্ছে সেইটা সম্পর্কে চাইলে আপনি বিস্তারিত পড়ে জানতে পারেন, যা আপনার নলেজকে একটু বাড়িয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ব্যাংক হিসাবের যে প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম, এগুলো ভালো মতো আরও একবার বই থেকে পড়ে রাখবো, কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো, কারণ এখান থেকে সৃজনশীল অংশে প্রশ্ন আসবেই, এবং পাশাপাশি এমসিকিউ অংশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এইটা। তারপরে লাস্ট জিনিস খেয়াল করেন, যারা ব্যাংক হিসাব খোলার যোগ্য নয়, যারা ব্যাংকে হিসাব খুলতে পারে না, দেউলিয়া কেউ ব্যাংকে হিসাব খুলতে পারবে না, পাগল সে ব্যাংকে হিসাব খুলতে পারবে না, আদালত কর্তৃক নিষিদ্ধ ব্যক্তি সেও ব্যাংকে হিসাব খুলতে পারবে না, এই পক্ষগুলো ব্যাংকে হিসাব খুলতে পারে না। সো এই নামগুলো হচ্ছে এমসিকিউ অংশের জন্য একটু আমরা দেখে রাখবো, এত বিস্তারিত এখান থেকে না জানলেও চলে। মোটামুটি এই ছিল আমাদের ব্যাংক হিসাব অধ্যায় সম্পর্কিত আজকের ক্লাসের আলোচনা। তো আমি চেষ্টা করছি এই ব্যাংক হিসাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের এই চ্যাপ্টারটা যখন আপনি নিজে একবার রিভিশন দিতে যাবেন, এই ক্লাসটা আপনাকে হেল্প করবে। মেইন বই পড়ার আগে জাস্ট এই আমার মোটামুটি 50 মিনিটের যে লেকচারটা হলো, জাস্ট মনোযোগ দিয়ে শোনেন, কোনো কিছুই লেখার দরকার না, সব বইয়ের মধ্যে লেখা আছে, আপনি পারবেন পরীক্ষা হলে গিয়ে লিখতে। আগে শোনেন যে অল্প সময়ের মধ্যে মূল একটা সামারি, টু দ্য পয়েন্টে যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনে তারপরে হচ্ছে আপনি মেইন বই থেকে যদি একবার পুরো চ্যাপ্টারটা রিডিং পড়ে ফেলেন, তাহলে এমসিকিউ নিজেই সমাধান করতে পারবো, বোর্ড কোশ্চেন নিজেই সমাধান করতে পারবো, সৃজনশীল প্রশ্ন নিজেই তৈরি করতে পারবো, উত্তর তো ইনশাল্লাহ আপনারা লিখতেই পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টার যেটা অধ্যায় নাম্বার 5, সেটা নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আপনাদের সাথে দেখা হবে, এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি হচ্ছে আপনাদের শুধু এমসিকিউ অংশের জন্য আলাদা করে ইনশাল্লাহ 2টা ম্যারাথন ক্লাস এক্সট্রা টাইম দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে দিব, যেখানে ব্যাংকিং অংশের 9টা অধ্যায় এবং বিমা অংশের মোট 5টা অধ্যায়, 2টার জন্য 2টা আলাদা আলাদা এমসিকিউ ক্লাসে থাকবে ম্যারাথন টাইপের। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ক্লাসের পিডিএফ অলরেডি আপনাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, একটু সেখান থেকে সবাই সংগ্রহ করে নেবেন। ওকে, সবাই ভালো থাকেন, নিজের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।